এক রাজার দুই রানী, দুয়োরানী আর সুয়োরানী। রাজবাড়িতে সুয়োরানীর বড় আদর, বড়ই যত্ন। সুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরে। সুয়োরানী রাজার প্রাণ, আর দুয়োরানী বড় রানী, তার বড় অনাদর, বড়ই অযত্ন। রাজা 20 নয়নে দেখেন তাকে। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ এক শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথায়। দুয়োরানীর ঘরে রাজা একদিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। সুয়োরানী, ছোট রানী, তারই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আদেশে রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। সুয়োরানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সাথী সেবা করছিল তার। রাজা সেখানে গেলেন, সোনার পালঙ্কে মাথার শিয়রে। তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়। রক্তের মতো রাঙা 8 গাছা মানিকের চুড়ি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নূপুর ছালো বাজে না। আগুনের বরণ নীরের সোনার 10 গাছা মল পাই তো পরি। সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো। রানী গলার গজমতি হার দেখিয়ে বললেন, দেখো রাজা, এই মুখ তো বড়, এক ছড়া হার এনো। সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? তখন আদরিনী সুয়োরানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি তো নয়, বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। আহা আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছে। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার অনেক সোহাগ ছিল,
স্বাদও ছিল অনেক। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সাথীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মোতির মালা গলায় দেব, মানিকের সিঁথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার সে 700 দাসী সাতমহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গে, ছাই সাধে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো বলো, তোমার কি স্বাদ? কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্য পোড়ার মুখো একটা বাঁদর এনো। আচ্ছা রানী, এবার বিদায় দাও। তখন দুরানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধেবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুরানী নীল সাগরের পাড়ে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিনী সুয়োরানী সাতমহল অন্তঃপুরে 700 সাথীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দক্ষিণী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে, আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী 7 মালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি 7 মালঞ্চের 7 সাজিয়ে ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চোখে জল এলো, মালা আর গাঁথা হলো না। সোনার গেল, রানীর চোখে ঘুম এলো না। ছোট রানী রাজার আদরিনী, রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবার মনেও পড়ে না। এমনই করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক, ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুড়ি গড়ালেন। 8000 মানিকের 8 গাছি চুড়ি, পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বীণার ঝনকার মন্দিরার রিনি রিনি। গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সেদেশে রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী বেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার এক জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে।
রাজা এক জাহাজ রূপো দিয়ে সৌরানীর গলায় দিতে সেই মুক্তোর এক ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁধিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যার উপবনে নীলমাণিকের গাছে নীল গুটি পোকা নীলকান্ত মণির মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমের শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায় তার। রাজকন্যা একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেচে দেয়। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সৌরানীর শখের শাড়ি কিনলেন। তারপর আরো 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে, বড় রানীর বাঁদর তো আনা হয়নি। তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাকুইয়ে চুল চিরে সোনার কাঁটা সোনার দড়ি দিয়ে খোপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পড়ছেন। রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সাথীরা ফুলের থালা নিয়ে পানের বাটা নিয়ে রাজরানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, 2টি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন। রাতের বেলায় খোঁপায় পরেন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। এক দেশের রাজার মেয়ে এক ধীর রেশমে 7টি সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো। পৃথিবী খুঁজে গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। 2 পা যেতে 10 গাছা মল শানের ওপর খসে পড়ল। রানী মুখ ভার খাটো হলো। হার পরতে গলায় কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতের বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন ছোট রানী 8 গাছার মানিকের 9 গাছা চুড়ি খুলে ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাইয়ে শাড়ি, কোন পথের কাঁকড় কুড়িয়ে এ চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে? ছি ছি,
এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজ্যের পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোসা করে ঘরে খিল দিলেন, আর রাজা মলিন মুখে সাত এলেন। রাজমন্ত্রী রাজ সিংহাসনের এক পাশে রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে টানা করে দিয়ে একটি বাঁদর ছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম, মাপ ছোট রানীর না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বলল, প্রণাম মহারাজ, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা, নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের মায়া গহনা মায়া শাড়ি পরতে পায় না। মহারাজ, রাজ ভান্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পড়তে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, এ বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে দাওগে, তাঁতির তাঁতে রানীর শাড়ি বুনতে দাওগে। এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পড়তে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দক্ষিণী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পর তুমি ফিরে এলে। আমি এমনই অভাগিনী, তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাদুর ছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এ ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার এ ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে। সেখানে তো তাও নেই। রানী, 7 জাহাজ সোনা দিয়ে কানাকড়ি দিয়ে তোমার বাঁদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও। আমি আবার আসবো রানী, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে। তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। এমনই করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো। রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল, নাকড়াখানায় নবত বাজল। রাজা রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভুঙ্গারে খটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজ দরবারে নেমে গেলেন, আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুমিয়ে গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডালে খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন, বানর কোথায় গেল? জয় মহারাজের জয়।
বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজ দরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারিদিকে সভাসদ, মন্ত্রী, দুয়ারে সিপাই হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বলল, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি? একথা কি সত্য? বড় রানী দুরানী তার ছেলে হবে? দেখিস, একথা যদি মিথ্যা হয় তো তোকেও কাটবো আর তোর মা দুরানীকেও কাটবো। মহারাজ, সে ভাবনা আমার। এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দৌরানি পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। দৌরানির চোখের জল, গায়ের ধুলো মুছিয়ে বানর বলল, এই দেখ মা, তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনি, কাঠের মালা কিনে পড়িস। এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এই হার তুই কোথা পেলি? এই যে রাজার গলার গজমতি হার, যখন রানী ছিল রাজার জন্য গেঁথেছিল। তুই এই হার কোথা পেলি? বল বানর, রাজা এই হার কি ফেলে দিয়েছেন? রাজপথে কুড়িয়ে পেলি? না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? তবে কি রাজার ঘরে চুরি করলি তুই? ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতেই রাজবাড়িতে ছুটে গেলি? মা, আমি স্বপ্ন পেয়েছি, আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে। এই সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম, রাজা মহাশয় মায়ের খোকা হবে। তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। ওরে, রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই। তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘাঁটলি? মা, তোর হয় কি? ভাবিস কেন? এই 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব। তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। চল বাছা চল, বাটি পুড়ে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিড়ে বানরকে খাওয়াতে বসলেন আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসন কাকে দেব, এত দিনে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে, পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী,
এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে সমুখ ভার কেন? রানী, রাজবাড়িতে সবাই মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? আর পারিনি। কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে রাজ সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মোলো বাঁচলো তার খবর রাখিনি। বাবা রে, সকালবেলা বুকে বুকে ঘুম হলো না, মাথা ধরলো। যাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী অনাট গাছা চুড়ি 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মর বলল। রাজা মুখ আধার করে বার মহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বার মহলে একলা রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটলো। 5 মাসে দুরানির পোষা বানর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বলল, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না। মা আমার না খেয়ে কাহিল হলেন। এ কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন। আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথা ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাঁধবো কখন, খাবো কখন? মা, তোকে আর রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যাপন আসবে। তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 ঘরামি খাটিয়ে চোখের নিমেষে দুরানির বানর ভাঙা ঘর নতুন করলো। শোবার ঘরে নতুন কাঁথা পাতল, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতল। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো। 16 মোহর বিদায় পেল। দুরানী নিয়ে এলেন। এসে দেখলেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড়ও নতুন, মেঝে নতুন, কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন। মা, রাজা মহাশয় মোহর দিয়েছেন। সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনই করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো। ঘরের চাল ফুটাপে হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলে রাজা বললেন, কি বানর, কি মনে করে? মহারাজ, ভয় কব নাই, নির্ভয় কব। নির্ভয় কও।
মহারাজ, ভাঙা ঘরে আমার বড় দুঃখ পান। ঘরের ধুঁড় ফাটা, চালে খড় নেই, শীতে হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বলতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। তাই তো এ কথা তো বলতেই হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো। ছোট রানী আসতে পাবে না, সেই মহলে বড় রানী থাকবেন। বড় রানীর বোবাগালা দায়ী থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। মহারাজ, যাই তবে, মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গিয়ে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান করলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানী সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী, ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বলো, কথা আছে। রানী ডেকেছে। ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা। কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বলল, ভাই, ডেকেছো কেন? মুখখানি বারবার, চোখের কোণে জল, হয়েছেটা কি? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে। সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুরানী এতদিনে সুরানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল। আমায় বিষ দে, খেয়ে মরি। সতীনের এ আদর প্রাণে সয় না। চি 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 সই, ও কথা কি কেউ মুখে আনে? ওকে বিষ খাবে শুনি? ও রানী আজ রানী হয়েছে, কাল বিক্রি হবে। তুমি যেমন সুরানী এমনি থাকবে। না ভাই, বাঁচতে আর স্বাদ নাই। আজ বাদে কাল দুরানীর ছেলে হবে, সে ছেলে রাজা হবে। লোকে বলবে, আহা, দুরানী রত্ন গর্ভা, রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুরানী মহারাজার সুরানী হলো। তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি ছি, অমন অভাগীর মুখ দেখে না। নাম করলে সারা দিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না। তুই বীজ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। চুপ করো রানী, চুপ করো। কে কোন দিক থেকে শুনতে পাবে? ভাবনা কি? চুপে চুপে বিষ এনে দেব, ও রানীকে খেতে দিও। এখন বিদে দাও, বিষের সন্ধানে যাই। যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়। খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ভয় নেই রানী, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো। জন্মের মতো মা হওয়ার স্বাদ বোঝাবো। তুমি নির্ভয় থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধেবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে। তার মুখ থেকে কালকূট বিষ এনে দিল।
ছোট রানী সেই বিষে মুগের নাড়, ক্ষীরের ছাঁচ, মতিচুর, মিঠাই গড়ালেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই, এক কাজ কর, এই বিষের নাড় বড় রানীকে বেঁচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেলেন। বড় রানী বললেন, আইলো আয়, এতদিন কোথায় ছিলি? দৌড়ানি বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বলল, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি আর বলতে পারি? এই দেখো, তোমার জন্য যতন করে দুধের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুরের মিঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী, আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। বানর বলল, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের ওপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিলে হাত ধরে নাড়ি দেখল। চোখের পাতা খুলে দেখল রানী অজ্ঞান, অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্তর আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক, দাসী, বাঁধি যে যেখানে ছিল হাজির হলো। বানর বলল, এবার মহারাজ, এত লোক কেন এনেছো? আমি মাকে ওষুধ দিয়েছি, আমার মা ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিল, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। মহারাজ, গণনা করেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চরম বিপদ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো, এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালো হয়ে গেছে। রানীর পাতাখানার মতো পড়ে আছে। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন। তার ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বাইরে বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রী, আজ বড়ই শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তীর ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও,
ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখে ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না বাদ থাকে। মন্ত্রী রাজার আওতায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন। দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন, রাজ্যে জয় জয়কার হলো। এমনই করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পুজো দিয়ে, মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বৎসর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভরু বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। দেখো বাপু, 10 বৎসর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বলল, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেয়াই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেয়াই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড়রানীর কাছে গেল। বড়রানীর ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথায় পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর এসে বলল, মা গো মা, ওঠ, তেলির জোর আন, মাথার টোপর আন, ছেলে ক্ষীরের ছেলে করে দে, বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে শখীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলু, সেই পাপে সতীন বিষ খাওয়ালে। বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বলল, রাজাকে পাবো কোথায়? দুদিনের পথ কোনের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর করে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে। বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠাবি। যদি ষষ্ঠীর কৃপা হয়, তবে ষষ্ঠীদাস শেঠের বাঁচা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়ালেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জোরের জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে বরের কেবল দুখানি ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুলল। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশান উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জেলে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদ বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হলো।
মশাল পুড়ে পুড়ে নিভে গেল। ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, তাহার পালকি বয়ে হয়রান হলো। ঢাক পিটে পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলেন। দিঘির ধারে ষষ্ঠী তলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে মন্ত্রীকে ডেকে বলে দিল, মন্ত্রী মশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না ডাকে। আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল। বটগাছের দিকে এলো না। গায়ের বউ ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো। রাজা পাহারা হাঁকিয়ে দিলে সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনই বেলা অনেক হলো। ষষ্ঠী ঠাকুরনের মুখে জল বিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করতে লাগলো। আর কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েতে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈপত্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিগনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিগনগরে ষষ্ঠার দাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে একটুখানি চোখ বুঝেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন। ঘুমপাড়ানি মাসি পিসি উঠে বসলেন। দুই বোনের ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন, দিনে দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরন বললেন, বাছারা, এতখানি বেলা হলো, এখনো ভোগ পাইনি। তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে। আমি ডুলির ভেতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠা তলায় রাজার লোকজন, পাঠশালায় গায়ের ছেলেপিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী ইকোর নল মুখে ঘুমিয়ে পড়লেন। গায়ের গরু বেত হালে ঠুকে পড়লেন। দিগনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের বনের পাখি, গাছের ডালে রানীর বানর। আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বিড়াল, জলের বিড়াল, গাছের বিড়াল, ঘরের বিড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুঁড়ে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠ বেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদ বেড়াল উঠে এলো। কোনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠী তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করল। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গায়ের ভেতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বলল,
ঠাকুরন, পালাও কোথায়? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুর ভয় পেয়ে বললেন, মরো, এ মুখ পোড়া বলে কি? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। তা হবে না, আগে ছেড়ে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে ক্ষীরচুরির শাস্তি, ক্ষীরচুরির শাস্তি হবে। বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা। আমার বরে দুয়োরানী তাকে আপনার ছেলের মতো দেখবে। এখন আমায় ছেড়ে দে বাবা। ওই ঠাকুরন, বটতলায় তো ছেলে নেই, আমায় দিব্য চক্ষু দাও, তবে তো ষষ্ঠীদার শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরন বানরের চোখে হাত বুলালেন। বানরের দিব্য চক্ষু হলো। বানর দেখল ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে সুথলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকেই দেখে সেদিকেই ছেলের পাল, মেয়ের দল। কেউ কালো, কেউ সুন্দর, কেউ আবার শ্যামলা, কারো পায়ে নুপুর, কারো কাকালে হেলে, কারো বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতো, কারো পায়ে রাঙা টুপি, কারো মাথায় রাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর, কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ লম্বমে। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল তলার ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছোটাছুটি, কেবল খেলাধুলো। সেখানে পাঠশালা নেই, পাঠশালার গুরু নেই, গুরুর হাতে বেতও নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবল, তেপান্তর মাঠ, তারপরে আম কাঁঠালের বাগান, গাছে গাছে নাচ ঝোলা টিয়ে পাখি, নদীর জলে গোল চোখ বোয়াল মাছ, প্রচুর বনে মশার ঝাঁক। আর আছে বনের ধারে বনগাবাসী মাসি পিসি, তিনি খইয়ের মোয়া গড়েন। ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচে। নদীর পাড়ে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে। সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। কোন দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি দিচ্ছে। ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া পটুরানীর বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপলির দেশে গেল। সে ধান খোটে, গাছে বসে ক্যাচম্যাচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদের চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ। সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধে হয়। সে দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দোলায় চেপে ছপন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারোর চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো। অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছপন করে ফেলে কোনো পাড়ায়, কোনো ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো ছিলে কেড়ে নিল, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিল। খোকা বাবুরা ক্ষিপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ জড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকো বাঁধলেন।
তার সঙ্গে 3 কন্যে। এক কন্যে রাঁধলেন বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলো নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে 2 রুই কাতলা ভেসে উঠল। তার একটি গরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল সে নিল। তাই দেখে ভোদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলো। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বানর দেখলো ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলার সেই স্বপ্নের দেশ কোথায় যেন মিলিয়ে গেল। ন্যাচলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশ উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোনো দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা ডুবে শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল। ষষ্ঠার দেশে কোনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে, 4 মিনসে কাহার নিয়ে, 4 দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান দিয়ে পুটু রানীকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোদরগুলি নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুরন, কোথায় কে। পরতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সন্ধেবেলা দিগনগরে ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলো, রাজ্যে গিয়ে মাথা কাটবো। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা বুকের বাছা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখবে। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, পো পো বাঁশি বাজিয়ে, টকবক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জেলে নিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসলেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়া পড়শি বরকে বরণ করলো। দাস দাসী শাঁখ বাজালে উলু দিল। বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী 2 দিন 2 রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরন বলছেন, ও রানী, যে দেখ তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজার বউ বেটা এনেছেন। হাসি মুখে বর কনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন, ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। তার ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8000 মানিকের 8 গাছি চুড়ি
10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মল রিনিঝিনি বাঁচতে লাগলো, বিকিজিবি জ্বলতে লাগলো। হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল।